আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। MediaTek Helio G35 প্রসেসর দিয়ে 33 ওয়াটের ফাস্ট চার্জার সহ IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট ও IP5X সার্টিফিকেশন দিয়ে Oppo নিয়ে আসলো তাদের বাজেট সেগমেন্টের নতুন আরেকটি ফোন Oppo A57। বেশ সুন্দর দেখতে এই ফোনটি ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে তা সবকিছু নিয়েই এই মোবাইলটির ওভারঅল একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি USB চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং Oppo A57 মোবাইলটি। Oppo মোবাইলগুলোর ব্যাক প্যানেলে কিন্তু প্রায় আমরা এক ধরনের গ্লোয়িং ডিজাইন সমৃদ্ধ ফিনিশিং দেখে থাকি, ঠিক তেমনও এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে হলো গ্লোয়িং ডিজাইন থাকা এবং আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো গ্লোয়িং গ্রিন। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো গ্লোয়িং ব্ল্যাক। দূর থেকে দেখতেও এই মোবাইলটির আউটলুক বেশ সুন্দর লাগে এবং মোবাইলটির ব্যাক প্যানেল এবং ফ্রেম দুটোই পলিকার্বনেট দ্বারা তৈরি। সেই সাথে মোবাইলটার ব্যাক প্যানেলে কোনো প্রকার গ্লাস প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছিল পান্ডা গ্লাসের MN228 এর প্রোটেকশন। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছিল IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট এবং তার পাশাপাশি IP5X ডাস্ট রেসিস্ট্যান্ট, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং পানির ছিটা ফোটা লাগলে এই ফোনটির কিছুই হবে না। মোবাইলটিতে থাকা 6.56 ইঞ্চির ডিসপ্লে সহ থিকনেস হলো 7.99 মিলিমিটার এবং ওয়েট হলো 187 গ্রাম। স্ট্যান্ডার্ড সাইজ এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসেবে কাজ করে। মোবাইলের লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাদের দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। ইভেন হাত যদি একটু ঘামানো বা ভেজা ভেজাও থাকে, তারপরে খুব ইজিলি এবং খুবই ফাস্ট মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস সাউন্ড সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে এবং এছাড়াও এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল ডুয়েল আলট্রা লিনিয়ার স্টেরিও স্পিকার এবং ডাইরেক্ট 3.0 টেকনোলজি ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই মোবাইলের স্পিকারের স্টেরিও পারফরমেন্স খুবই ভালো। সাউন্ডের বেইজ এবং ক্রিসপিনেস বলেন আমরা খুব ব্যালেন্স পেয়েছি। সাউন্ডের লাউড স্পিকারের পারফরমেন্স আমাদের কাছে ডিসেন্ট লেগেছে এবং সেই সাথে মোবাইলটিতে 100% ভলিউম দিয়ে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি। ওভারঅল এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে একদম দুর্দান্ত লেগেছে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, UI হিসেবে রয়েছে কালারওয়াইজ 12.1 এবং মোবাইলটিতে আপ টু 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করার অপশন রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স ভালোই ছিল, র্যাম হ্যান্ডেলিং বেশ ভালোভাবে করতে পারছিল, তাই আমরা হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পেরেছি এবং ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করে সোয়াপ করে ইজিলি ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.56 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে, যাতে রেজলিউশন হিসেবে রয়েছে 1612/720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 ppi। মোবাইলটিতে 600 নিট পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে ডে লাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটিতে ছবি তোলার সময় আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেমও ফেস করিনি। মোবাইলের ডিসপ্লে চারদিকে থাকা চিন এরিয়া এবং ভেজেল এরিয়াটা আমাদের কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি বেশ ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ছবির কালার টোন এবং কালার ডিটেলস প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জ ওভারঅল মোটামুটি কাজ করছিল, তবে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অনেক ভালোভাবে করতে পারছিল এই মোবাইলের ক্যামেরাটি। সেই সাথে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ফোকাসিং বেশ ভালোভাবে করতে পারতেছিল এবং ডাইনামিক রেঞ্জ সুন্দরভাবে কাজ করছিল। ডিটেকশনটা আমি মনে করি যে ঠিকঠাক রয়েছে এই প্রাইস রেঞ্জের এই মোবাইলের ক্যামেরা হিসেবে বিবেচনা করলে, এবং কালার টোনটাও আমার কাছে পোর্ট্রেট মোডে বেশ ভালো লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। ভিডিও শুট করতে যে আমরা কিছুটা শেকি ফিল পেয়েছি, এটা অবশ্য খুবই স্বাভাবিক প্রাইস বিবেচনা ফোন হিসেবে। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ডে লাইট কন্ডিশনে ছবি তুললে বেশ ভালোই লাগে। কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও এক্সট্রা একটা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল, যেটা আলটিমেটলি যে কারো কাছে ভালো লাগবে। কিছু সময় অবশ্য ছবি তোলার পর রেডিশ টোনটা বেশি দেখা যাচ্ছিল, তবে পোর্ট্রেট মোডে প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ওঠে। ছবির ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন
স্পেসিফিকেশন এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে ঠিকঠাকই কাজ করছিল। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিএস সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। Oppo A57 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে, তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড টুকটাক বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং, লং টাইম ভিডিও দেখে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো। মোবাইলটিতে রয়েছিল MediaTek Helio G35 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে রয়েছে PowerVR ZE8320। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB RAM 64GB স্টোরেজ, যার র্যামের ট্যাব LPDDR4X এবং স্টোরেজটা হলো eMMC 5.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 17,990 টাকা অর্থাৎ 18,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,13,868, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 179, মাল্টি করে 1021। স্টোরেজ স্পিড চেক করতে যাই, রিড স্পিড পেয়েছি 177 MB/s, রাইট স্পিড পেয়েছি 109 MB/s। এই মোবাইলটিতে PUBG গেমসটি খেলার সময় আমরা ম্যাক্সিমাম ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পেরেছি, তবে এই গ্রাফিক্স সেটিংয়ে গেম খেলে আমরা খুব একটা মজা পাইনি, অনেক ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অন্যদিকে আমরা যখন স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলেছি তখন কিছুটা ল্যাগিং ফ্রি গেম প্লে করতে পেরেছি। ওভারঅল আসলে PUBG গেমসটা এই ফোনে খেলে আপনাদের খুব একটা ভালো লাগবে না। সেই সাথে ফ্রি ফায়ার গেমটা আমরা হাই সেটিং এ দিয়ে খেলতে পেরেছি, যদিও শ্যাডো অন করার কোনো অপশন ছিল না এই মোবাইলটিতে, তবে ওভারঅল এই গ্রাফিক্স সেটিং এ ফ্রি ফায়ার গেমটি আমরা ল্যাগ ফ্রি খেলতে পেরেছি, খুব একটা হিটিং এর দেখা পাইনি। ওভারঅল যথেষ্ট ভালো লেগেছে। অ্যাশফান গেমসটিও যখন আমরা এই মোবাইলে প্লে করেছি তখন গেমটি স্টার্ট করার সময় গেমে ঢোকার সময় অনেকটা ল্যাগিং এর দেখা পাচ্ছিলাম, বাট কিছুক্ষণ সময় দিলে আস্তে আস্তে খেলতে থাকলে অ্যাশফান গেমে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ কমে আসছিল এবং আপনাদের কাছেও এই মোবাইলে অ্যাশফান গেমসটি খেলে ভালো লাগবে। এই মোবাইলের হিটিং এর কথা বলতে গেলে খুব একটা হিটিং হয় না। PUBG গেমসটা খেলার সময় কিছুটা হিট হয় ক্যামেরার আশেপাশে এরিয়ায়, এবং লং টাইম যদি আপনি সিমের ইন্টারনেট দিয়ে মোবাইল ডাটা দিয়ে এই ভিডিও দেখে থাকেন এই মোবাইলটিতে তাহলে কিছুটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আবার অ্যাজ ইউজুয়াল আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলের ল্যাকিংস এর কথা বলতে গেলে ওভারঅল সব দিক বিবেচনা যদি আমি থিঙ্ক করি তাহলে এই ফোনটার একটাই স্ট্রং ল্যাকিংস আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো এই মোবাইলটার প্রাইস 17,990 টাকা। আমি জানি ডলার রেটের অবস্থা এখন ভয়াবহ খারাপ, কনভার্সন রেট খুবই খারাপ, দেখা যাচ্ছে $1 এখন অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, বাট স্টিল এই ফোনটার প্রাইস যদি কিছুটা কম হতো তাহলে আরো ভালো হতো। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার আউটলুক খুবই সুন্দর। সত্যি কথা বলতে এই প্রাইস রেঞ্জে বর্তমানে যে ফোনগুলো স্পেশালি অফিসিয়ালি আসছে সেগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি এই ফোনটার আউটলুক যেমন সুন্দর, এবং আরও একটা বিষয় হলো এই বাজেট রেঞ্জে 15-20 টাকা রেঞ্জে যত ফোনই রয়েছে, ইভেন 10,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে চিন্তা করি তাহলে এই ফোনটার স্পিকার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এটাতে ডাইরেক্ট 3.0 নামক যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে স্টেরিও স্পিকার হিসাবে, সেটা থেকে কিন্তু আপনি দুর্দান্ত লেভেলের সাউন্ড পারফরমেন্স পাবেন। ইভেন আমরা যখন এই মোবাইলটিতে ভিডিও ওয়াচ করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স থেকে। তবে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা আপনি পাবেন সাউন্ডের যদি আপনি এই ফোনটার সাথে ইয়ারফোন অথবা TWS ইউজ করেন। দেন কথা বলবো এই মোবাইলটার ডিসপ্লে, যদিও এটা HD+ রেজুলেশনের ডিসপ্লে, বাট স্টিল ডিসপ্লে কালার টোন অনেকই ভাইব্রেন্ট, দ্যাটস ওয়াই ডিসপ্লেতে ইউজ করে স্পেশালি গেমস খেলার সময় বা ভিডিও দেখার সময় বা সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। দেন কথা বলবো এই মোবাইলটার চার্জিং নিয়ে। চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো, আমি মনে করি একদম ডিসেন্ট। তার পাশাপাশি 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার থাকার কারণে যে বিষয়টা হয়ে যাচ্ছে যে মোটামুটি ফাস্ট চার্জিং হচ্ছে, 1 ঘন্টার মধ্যে আপনার ফোন চার্জ হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। বিকজ অনেক সময় দেখা যায় যে এই রেঞ্জের ফোনগুলোতে 18 ওয়াটের চার্জার থাকে, সো চার্জ হতে অনেক সময় লাগে। 33 ওয়াটের চার্জার দেওয়ার কারণে হয় কি দ্রুত চার্জ হয়, যেটা আলটিমেটলি আসলে একটা পজিটিভ জিনিসই আমি বলবো। দেন কথা যদি বলি আমি মোবাইলটার গেমিং নিয়ে, এটা সত্যি যে আপনি MediaTek Helio G35 দিয়ে আসলে গেমিং পারফরমেন্স খুব একটা ভালো পাবেন না, PUBG গেমস খেলে খুব একটা মজা পাবেন না, তবে ফ্রি ফায়ার টাইপ গেমস বা F1 টাইপ গেমস মোটামুটি খেলতে পারবেন, ভালোই লাগবে। টেম্পল রান, সাবওয়ে সার্ফার্স তো খুবই ভালো লাগবে। আর ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলতে চাই, রিয়ার প্যানেল থাকা মেইন ক্যামেরাগুলির পারফরমেন্স ওভারঅল নট ব্যাড, তবে সেলফি ক্যামেরা আপনি যদি ওভারঅল লাইট কন্ডিশন আবার ছবি তোলেন আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। এবং সর্বশেষ কথা বলবো এই মোবাইলটাতে থাকা UI নিয়ে। অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি কালার ওয়াইজ 12.1 রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু 4GB ভার্চুয়াল র্যাম রয়েছে, যেটা হলো মেইন কথা। এই ফোনটা
আসলে Oppo বা Vivo বা Realme এই ধরনের কোম্পানিগুলো যে বিষয়টা থাকে এদের কিন্তু UI রিলেটেড কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের প্রবলেম থাকে না এবং এই তিনটা কোম্পানির মধ্যে কিন্তু Oppoর পারফরমেন্স সবচেয়ে ভালো পেয়ে থাকে আমরা সবসময়। আর Oppoর ফোনগুলোতে অনেক ধরনের সার্টিফিকেশন থাকে, যেমন এই ফোনটা তো IPX4 সার্টিফিকেশন রয়েছে, IP5X সার্টিফিকেশন রয়েছে। দ্যাট মিনস আপনার ধুলাবালাই বা হালকা পাতলা পানি ছিটে ফোটা পড়লেও কিছু হবে না। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যখন আপনার লং টাইম পারফরমেন্স চাবেন। সো ওভারঅল আমি যদি UI পারফরমেন্সের কথা বলি, কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা পাইনি এবং আপনারা যদি স্টেবল পারফরমেন্স চান তাহলে আপনাদের কাছে ওভারঅল এই ফোনটা ভালোই লাগবে। এবার কথা বলবো সব কথা শেষ কথা, অর্থাৎ এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। একটা জিনিস বলে রাখি, যাদের ছবি তোলা খুব একটা ইম্পর্টেন্স না বা ডে টু ডে ইউজ করেন, মোটামুটি লং টাইম চার্জ ব্যাকআপ চান, ভিডিও দেখে থাকেন এবং তার পাশাপাশি আপনি সাউন্ড টাউন বা গান টান শুনে থাকেন, যেহেতু এটার স্পিকার পারফরমেন্স খুবই ভালো, তাদের জন্য আসলে এই ফোনটা আদর্শ চয়েস। আরেকটা বিষয় বলে, আপনারা টুকটাক ফ্রি ফায়ার টাইপ গেমসগুলো কিন্তু এই ফোনটাতে খেলে ভালো লাগবে। সো এই হলো আমাদের Oppo A57 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।